হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2020-21 আলোচনা করব কেমিস্ট্রি। ঠিক আছে, যা তোমাদের এইচএস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এবিটিএ টেস্ট পেপারে তোমরা পেজ নাম্বার SC 16 দেখবে, যে SC 16 পেজে যে কেমিস্ট্রির প্রশ্নপত্রটা রয়েছে তার পার্ট এ আজকে আলোচনা করছি। ঠিক আছে, তো এখানে 1 নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নটা আমি বলে দিচ্ছি, সেটা তোমরা টেস্ট পেপার থেকে মিলিয়ে নাও, তারপর আমরা উত্তরটা দেখব। এর দাগে দেওয়া আছে দুটি দ্রবণ আইসোটনিক, এর কথা অর্থটা কি? দেখো, এবারে উত্তরটা আমরা দেখে নিই। যে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে যদি কোনো দুটো মাধ্যম আলাদা আলাদা দুটো দ্রবণকে যদি আমরা যে পৃথক করে রাখি এই অর্ধভেদ্য বা সেমিপারমেবল মেমব্রেন দ্বারা, তাহলে কিন্তু যে দুটো দ্রবণ পরস্পর আলাদা করে রাখা হয়েছে, সেই দ্রবণ দুটির মধ্যে একটি অপর দিকে দ্রাবকের প্রবাহ কিন্তু ঘটবে না। আরও একবার বলছি, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে পৃথক করা দুটি দ্রবণের একটি থেকে অপরটিতে দ্রাবকের কোনোরূপ প্রবাহ ঘটে না। যদি ওই দুটো দ্রবণের মধ্যে প্রথম দ্রবণটির অভিস্রবণ চাপ আর দ্বিতীয় দ্রবণটির অভিস্রবণ চাপ যদি আমরা π1 আর π2 ধরি, তাহলে দ্রবণ দুটো আইসোটনিক বলে দেওয়ার মানেই হচ্ছে ওই অভিস্রবণ চাপ দুটো π1 আর π2 পরস্পর কিন্তু সমান হলেই দ্রবণ দুটো আইসোটনিক হবে। আর আইসোটনিক হওয়ার অর্থই হলো দ্রবণ দুটোর মধ্যে কোনো দ্রাবকের প্রবাহ ঘটবে না। এটা ছিল আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর। অথবাটা দেওয়া আছে, দেখো, সাধারণ অবস্থায় ইউরিয়াকে জলে দ্রবীভূত করলে বাষ্পচাপের অবনমন ঘটে কেন? ঠিক আছে, তাহলে এর উত্তরটা কি হবে? দেখো, দ্রাব্য অনুদ্বায়ী যদি হয়, সেই ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপে দ্রাব্যের কোনোরূপ কিন্তু ভূমিকা থাকে না, এটা আমরা জানি। এই ধরনের বাষ্পচাপ প্রকৃতপক্ষে, অর্থাৎ দ্রাব্য অনুদ্বায়ী, সেটা দ্রবণে দ্রবীভূত আছে, হয়ে যাওয়ার পর যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণের বাষ্পচাপ প্রকৃতপক্ষে কিন্তু দ্রবণে যে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপই হয়। এখানে দ্রাব্যের কোনোরূপ অংশগ্রহণ থাকে না, শুধুমাত্র দ্রাবকের বাষ্পচাপটাই ওই দ্রবণের বাষ্পচাপ হয়ে ওঠে। তো ইউরিয়া এখানে প্রশ্নানুসারে দেওয়া আছে, ইউরিয়া যোগ করা হয়েছে, ফলে ইউরিয়া একটি অনুদ্বায়ী দ্রাব্য যা জলে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করবে। ফলে দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে যে সংখ্যক জলের কণার সংখ্যা ছিল, সেই সংখ্যাটা বিশুদ্ধ জলের পৃষ্ঠতল অপেক্ষা কিন্তু কম হয়। ঠিক আছে, যেমন দেখো, একটা কন্টেনারে নিয়েছি, তাতে বিশুদ্ধ জল নিয়েছি, ফলে বিশুদ্ধ জল যদি নিই এই কন্টেনারে, তাহলে এই বিশুদ্ধ জলের যে উপরিতল, এই উপরিতলে কিন্তু শুধুমাত্র জলের অণু উপস্থিত থাকবে, ফলে জল কিন্তু বাষ্পীভূত বেশি পরিমাণ হতে পারে। ফলে এদের বাষ্পচাপ যেটা হবে সেটা P0, এটা তুলনামূলক বেশি হয়। যখন এতে আমরা দ্রাব্য ইউরিয়া যোগ করছি, তখন কিন্তু দ্রবণটা তৈরি হয়, দ্রবণে থাকে ইউরিয়া আর জল। ফলে দ্রবণ যখন তৈরি হয়ে গেল, তখন ইউরিয়ার কণাগুলো কিন্তু এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলে কিছুটা অংশ তো জুড়ে থাকবেই। ফলে ওই যে পৃষ্ঠতল থেকে যে বাষ্পায়নের হারটা ঘটছিল, সেই বাষ্পায়নের হারটা কিন্তু কমে যাবে, কারণ এই যে দ্রাব্যগুলো ইউরিয়া কিন্তু বাষ্পীভূত হতে পারে না। ফলে এখানে যদি বেশি সংখ্যক ইউরিয়া অবস্থান করে, তাহলে কিন্তু কম সংখ্যক জলের অণু বাষ্পীভূত হয়, ফলে বাষ্পায়ন হারটা কি হয়, কমে যায়, ফলে বাষ্পচাপের অবনমন ঘটবে। আশা করি জিনিসটা বোঝা গেল। তাহলে P0 > P হয়ে যাবে। ক্লিয়ার? বিয়ের প্রশ্নটা দেখো, যে ভৌত এবং রাসায়নিক অধিশোষণের দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, এগুলো তোমরা বইয়ে পাবে, তাও একবার লিখে দেওয়া, যাতে তোমরা পুরোটাই টেস্ট পেপারের সলিউশনটা যেন চোখের সামনে থাকে। তো ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, অধিশোষণ পদার্থের কণা এবং যে অধিশোষক, যার পৃষ্ঠে হচ্ছে অধিশোষিত হবে পদার্থ, তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্সের দ্বারা আবদ্ধ থাকে। কিন্তু যদি রাসায়নিক অধিশোষণের কথা আমরা দেখি, সেই ক্ষেত্রে শোষক আর অধিশোষিত পদার্থ, এদের মধ্যে কিন্তু যে পৃষ্ঠতলের যে রাসায়নিক বন্ধন দ্বারা কিন্তু এরা আবদ্ধ
থাকে। আর ভৌত অধিশোষণ যেহেতু দুর্বল ভ্যান ডার ওয়াল ফোর্সের দ্বারা আকর্ষণ ঘটে, আবদ্ধ ঘটে, ফলে এদের ক্ষেত্রে ভৌত অধিশোষণের ক্ষেত্রে যে পরিমাণ তাপের উদ্ভব ঘটে সেটা কিন্তু নিম্ন পরিমাণ। ঠিক আছে, তো 20 থেকে 40 কিলো জুল পার মোল এর কাছাকাছি হয়, এর বেশি হয় না। আর এটা নিম্ন উষ্ণতায় কিন্তু ঘটে। যদি আমরা রাসায়নিক অধিশোষণের কথা ভাবি, তাহলে উদ্ভূত যে তাপের পরিমাণ, অর্থাৎ এই অধিশোষণকে আমরা যদি মানে বাধা দিতে চাই, তাহলে সেই অধিশোষণ থেকে আমরা যদি যে পরিমাণ তাপের উদ্ভব ঘটাই, ঠিক আছে, উদ্ভব যদি ঘটে, রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উদ্ভূত তাপের পরিমাণটা কিন্তু বেশি হয়, যেটা 200 থেকে 400 কিলোজুল পার মোল হয়, এবং এই যে প্রক্রিয়া, এই যে তাপের উদ্ভব, সেটা কিন্তু নিম্ন উষ্ণতায় ঘটে। এরপর বিয়ের যে অথবাটা দেওয়া আছে, দেখো পেপটাইজেশন, হয়তো হাতের লেখা একটু খারাপ, তো আমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, পেপটাইজেশনটা কি? যে পদ্ধতিতে কোনো একটা সদ্য প্রস্তুত পদক্ষেপকে যদি ক্লয়েডতে রূপান্তরিত করতে হয় বা রূপান্তরিত করি, তাহলে সেই পদ্ধতিটাকেই আমরা বলবো পেপটাইজেশন। আরও একবার বলছি, যে পদ্ধতিতে কোনো সদ্য প্রস্তুত পদক্ষেপ তাকে যদি আমরা ক্লয়েডে রূপান্তরিত করি, তাকে আমরা পেপটাইজেশন বা অপলয়ন, বাংলাতে অপলয়ন বলা হয়। যেমন সদ্য প্রস্তুত অ্যালুমিনিয়ামের যে হাইড্রোক্সাইডকে যদি আমরা পদক্ষেপ তৈরি করি সদ্য হিসেবে, তাতে আমরা ডাইলুট HCl দিয়ে বা অ্যাসিডিক মিডিয়ামে সেটাকে আমরা সলে পরিণত করতে পারি। সলটা কিন্তু এক প্রকার ক্লয়েড। ঠিক আছে, তো এই প্রক্রিয়াটাকে আমরা পেপটাইজেশন বলবো। সি এর দাগে যে প্রশ্নটা আছে, দেখো যে এখানে বলে দেওয়া আছে সি এর দাগে, সালফার ডাই অক্সাইড জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লিখো। ঠিক আছে, তাহলে আমরা সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণ, তাতে আমরা ক্লোরিন গ্যাস চালনা করব। তো ক্লোরিন গ্যাস চালনা করলে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এখানে ক্লোরিন আর সালফার ডাইঅক্সাইড আর জলীয় দ্রবণে যদি বিক্রিয়া ঘটায়, তাহলে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 আর হচ্ছে HCl উৎপন্ন হবে। এই সমীকরণ বিক্রিয়া কিন্তু তোমাদের ব্যালেন্স করেই লিখতে হবে। বোঝা গেল? তারপরে অথবাটা দেওয়া আছে, দেখো যে রাসায়নিকভাবে নাইট্রিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করবে। দেখো, এটা আমি জাস্ট একটা হিন্টস তোমাদের দিয়ে দিচ্ছি। নেসলার বিকারক দ্বারা যদি আমরা কিন্তু আমরা এই নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়ার মধ্যে কিন্তু আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু করে নেবে। ক্লিয়ার? ডি এর যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো সেই ডি এর প্রশ্নে তোমার বলে দেওয়া আছে CuNH3 ঠিক আছে, থার্ড ব্র্যাকেট 2+ আয়নটি একটা কমপ্লেক্স যৌগ, রঙিন, কিন্তু কপার তার লিগেন্ড হিসেবে সায়ানাইড আছে CN4 যে 3- আয়নটি বর্ণহীন কেন, ব্যাখ্যা করো। তো এর প্রশ্নের উত্তরটা আমরা এভাবেই করব, কমপ্লেক্সের একটা প্রশ্ন এটা। তো এই যে আয়নটা দেওয়া আছে, যখন লিগেন্ড অ্যামোনিয়া, তখন তার কপারের যে তোমার অক্সিডেশন স্টেট তা হচ্ছে +2, তো আয়ন রূপে অবস্থান করে, এবং যার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু 3d9, অর্থাৎ বহিস্তম কক্ষপথে 3d, তার হচ্ছে 9টা ইলেকট্রন থাকবে। তো 3d উপকক্ষে অযুগ্ম ইলেকট্রন কিন্তু বর্তমান, ডি কক্ষপথে সর্বাধিক 10টা থাকে, তো এখানে 9টা রয়েছে, ফলে একটা ইলেকট্রন কিন্তু নিঃসঙ্গ অবস্থায় রয়েছে, অযুগ্ম অবস্থায়। ফলে সেই অযুগ্ম ইলেকট্রনটা কিন্তু ডিডি ট্রানজিশন ঘটায়, এবং ডিডি ট্রানজিশন অর্থাৎ এক্সাইটেড স্টেটে যাওয়ার সময় ডিতে চেঞ্জ হতে পারে, ট্রানজিশন ঘটতে পারে ওই নিঃসঙ্গ ইলেকট্রনটির, ফলে এদের ডিডি ট্রানজিশন হয়, এবং সেই ট্রানজিশন বা স্থানান্তরের জন্যই কিন্তু দৃশ্যমান আলোর একাংশ শোষিত হয়ে এবং যৌগটি হয়ে যাবে রঙিন।
তো অন্যদিকে যখন সায়ানাইড লিগেন্ড হিসেবে থাকছে তখন এই কপার প্লাস আয়ন হিসেবে থাকবে এবং সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগেন্ড, যার জন্য এখানে কিন্তু তার যে শেষ কক্ষপথ বহিস্তম কক্ষপথ সেখানে হচ্ছে D10 অবস্থায় থাকে। তাছাড়াও এখানে দেখো 3Dতে সম্পূর্ণরূপে ইলেকট্রন ফিল আপ হয়ে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা তোমার ডি এর যে উপকক্ষ সেই উপকক্ষগুলো কিন্তু ফিল আপ হয়ে আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য কিন্তু এদের ডিডি ট্রানজিশন হয় না, যার জন্য দৃশ্যমান আলোকরশ্মি শোষিত হয় না, ফলে এটা বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ডি, একের ডি এর তোমার উত্তর। এবারে আসছি একের ই, জুইটার আয়ন কি এবং যে গ্লাইসিনের জুইটার আয়ন গঠন লিখো। আরও একবার বলছি, জুইটার আয়ন কি এবং গ্লাইসিনের জুইটার আয়নের গঠন লিখো। তো জুইটার আয়ন বলতে দেখো, জুইটার আয়নটা দেখা যায় যে অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। তো অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি দুটো গ্রুপ থাকবে, একটা অ্যাসিডিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামিন গ্রুপ। এই দুটো গ্রুপের অবস্থান কিন্তু থাকে এবং দুটো গ্রুপ যদি অ্যামিন গ্রুপে অবস্থান করা অবস্থায় তারা কিন্তু দেখবে যে অ্যাসিড গ্রুপটি হচ্ছে হাইড্রোজেনকে বা প্রোটন প্লাসকে কিন্তু বর্জন করে দেয় এবং সেই বর্জিত প্রোটন প্লাসটাকে কিন্তু অ্যামোনিয়া গ্রহণ করে প্লাস হয়ে যায়, ফলে এদের মধ্যে নাইট্রোজেনে যে প্লাস হয় আর হচ্ছে অক্সিজেন একটা মাইনাস হয়ে যায়, সিও মাইনাস হিসেবে থাকে। এই যে আয়নটা তৈরি হলো এই আয়নটাকে আমরা বলবো জুইটার আয়ন। ঠিক আছে, গ্লাইসিনের জুইটার আয়ন যদি দেখি তাহলে গ্লাইসিনের জুইটার আয়নটা হয়ে যাবে NH3+ আর CH2CO মাইনাস, এটা হবে গ্লাইসিনের জুইটার আয়ন। দেখো আমি ভাবলাম যে সবার কাছে হয়তো এবিটিএ টেস্ট পেপার নেই, তাই আমি প্রশ্নগুলো তুলে দিয়ে তার উত্তর করছি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো দুইয়ের এর একেরটা দেখো, একটি ঘনাকাকার ঘন সন্নিবেশ সিসিপি, ঠিক আছে, জালকে মোট ফাঁকের যে স্থানের সংখ্যা কত। এখানে মোট ফাঁকের যে স্থানের সংখ্যা একক কোষে মোট ফাঁকা স্থান হচ্ছে এখানে হয়ে যায় 47.6%। তারপরের প্রশ্নটা দেখো, ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার কেলাস FCC রূপে কেলাসিত হয় এবং 2 গ্রাম সোনার একক কোষে সংখ্যা কত হবে। তাহলে 2 গ্রাম যে সোনা, সেই সোনা বা গোল্ড এর যদি পরমাণু সংখ্যা আমরা নির্ণয় করি তাহলে আমরা কি করব, দেখো তার আণবিক যে সোনার যে আণবিক যে ভর তা কিন্তু 197, তাহলে 197 গ্রামে হচ্ছে এন সংখ্যক থাকে, তাহলে একে কত থাকে আর দুইয়ে কত থাকে, করলে দেখবে তোমরা যে 2 গ্রাম যে গোল্ডের পরমাণুর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। আর FCC ল্যাটিসে যে একক কোষে যে কণার সংখ্যা কটি, দেখো FCC ল্যাটিসের ক্ষেত্রে কণার কোষের সংখ্যা 4টি হয়, ফলে 2 গ্রাম একক কোষের সংখ্যা কত হবে, 2 গ্রাম একক কোষের সংখ্যা কত হয়, যে পরিমাণ পরমাণুর সংখ্যা পেলাম তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, করে দিলে যে পরিমাণ আসবে সেটাই হয়ে যাবে 2 গ্রাম সোনার একক কোষের সংখ্যা। বোঝা গেল। এরপরে আমরা যে অথবাটা দেখব, অথবা একেরটা দেখো, সোডিয়াম যে বাষ্পের উপস্থিতিতে NaCl এর বর্ণ হলুদ হয় কেন। দেখো এর কারণ হিসেবে দেখো সোডিয়াম আর ক্লোরিন আয়নগুলি যে সোডিয়াম ক্লোরাইড গঠনের সময় তাদের যে অষ্টক অর্জন করে এবং সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl এর কেলাস যে মেটাল এক্সেস ডিফেক্ট দেখায়, আর মেটাল এক্সেস ডিফেক্ট দেখার জন্য যেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে এবং মেটাল এক্সেস ডিফেক্ট হলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ফলে এটা কিন্তু হলুদ বর্ণ ধারণ করে। দ্বিতীয় প্রশ্নটা আছে দেখো, আয়নীয় কেলাসে কোনো ধরনের ত্রুটি ঘনত্বের পরিবর্তন ঘটায় না। ফ্র্যাঙ্কেল ত্রুটি কেলাসের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটায় না। আরও একবার বলছি, ফ্র্যাঙ্কেল ত্রুটিতে কেলাসের ঘনত্বের কোনোরূপ পরিবর্তন ঘটে না। পরের প্রশ্নটা দেখো, যে বিয়ের একেরটা, একটি দ্রবণের গাঢ়ত্ব 0.4 মোলার, তো এর অর্থটা কি। এর অর্থ হলো 1000 গ্রাম মোলালিটির যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকেই কিন্তু আমরা পাই যে 1000 গ্রাম দ্রাবকে 0.4 গ্রাম অণু দ্রাব্য দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা কিন্তু 0.4 মোলার হয়, আর এখানে এম কিন্তু মোলালিটি। ওকে, তারপরের প্রশ্নটা দেখো 2 নম্বরে, যে গ্লুকোজের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক
যে 100.01 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দ্রবণের যে 100 গ্রাম জলে গ্লুকোজ অণুর সংখ্যা কত হবে কেবি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে ডেল টিবি অর্থাৎ এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান আমরা কি জানি যে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এবারে দ্রবণের স্ফুটনাঙ্ক, এখানে দ্রবণের স্ফুটনাঙ্কটা আমাদের দেওয়া আছে, সেটাকে আমরা কেলভিনে প্রকাশ করলাম, অর্থাৎ 273 দিয়ে যোগ করে দিতে হবে। তার থেকে আমরা কিন্তু বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কটা বিয়োগ করব। এখানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক কত, অর্থাৎ জলের স্ফুটনাঙ্কটা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে আমরা কি করে দিচ্ছি কেলভিনে করে দিচ্ছি, ফলে বিয়োগ করলে যে পরিমাণ আসবে সেটা ডেল টিবি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা যে টিবি সমান কি জানি, ডেল টিবি সমান আমরা জানি কেবি এম। এম এখানে কিন্তু মোলালিটি, তো মোলালিটি যদি আমরা বের করি তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে কিন্তু এমটা আমরা বের করে নেব। ঠিক আছে, এখানে ডেল টিবির মান আর কেবির মান বসিয়ে দাও না, বসিয়ে দিলে কাটাকাটি করলে যে পরিমাণ আসবে সেটাই হচ্ছে তার এম। এবার এমটা যেহেতু পেয়ে গেছি তার মানে কি, আমরা মোলালিটি যদি পেয়ে যাই তাহলে 1000 গ্রাম জলে দ্রবীভূত গ্লুকোজের মোল সংখ্যা কত হবে 0.02। আচ্ছা, এত গ্রাম অণুতে দ্রবীভূত থাকে 0.0, মোলালিটি বলতে কি বোঝায় যে ওই মোল সংখ্যক পরিমাণ দ্রবীভূত থাকবে 1000 গ্রামে। তাহলে 1000 গ্রামে দ্রবীভূত আছে এই পরিমাণ মোল সংখ্যা, তাহলে একে কত আর 100 কত করলেই তো আমাদের যে উত্তরটা আসছে মোল সংখ্যা 0.002 আসছে। এরপর যে 100 গ্রাম জলে দ্রবীভূত গ্লুকোজের যে অণুর সংখ্যা সেটা কত হয়, দেখো গ্লুকোজের অণুর সংখ্যা যদি বের করি তাহলে আমাদের যে মোল সংখ্যাটা বেরিয়েছে দেখো সেই মোল সংখ্যাটা মাথায় রাখবে। তো এক মোলে n সংখ্যক থাকে, তাহলে এই মোলে কত সংখ্যক থাকবে গুণ করে দিতে হবে, সেই গুণটাই আমরা করেছি, গুণ করলে যেটা উত্তর আসবে সেটাই আমাদের এই প্রশ্নের উত্তর। ওকে, এরপরে দেখো সি এর একেরটা দেখো যে কপার 2+ থেকে কপার যে অর্ধকোষের যে প্রমাণ তড়িৎদ্বার বিভব 0.34 ভোল্ট বলতে কি বোঝায়। দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার 2+ আয়নের 1 মোলার গাঢ়ত্ব সম্পন্ন দ্রবণে একটি কপার দণ্ড যদি আমরা নিমজ্জিত করি তাহলে সেই কপার দণ্ডের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে দুটি বিপরীতধর্মী আধানজনিত দ্বিস্তর অর্থাৎ ইলেকট্রিক্যাল ডবল লেয়ার যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল ডবল লেয়ার গঠনের মাধ্যমেই কিন্তু যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তার মানটাই কিন্তু হয়ে যায় +0.34 ভোল্ট। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, একটি পরিবাহী কোষের প্লাটিনাম তড়িৎদ্বার দুটির মাঝের দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ 4 সেন্টিমিটার কিউব, কোষটিকে একটি 0.4 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করা হলো, কোষটির রোধ হয়ে যাবে 25 ওহম, তো দ্রবণটির মোলার পরিবাহিতার মান নির্ণয় করতে বলেছে। তো মোলার পরিবাহিতার মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের প্রথমেই আপেক্ষিক পরিবাহিতার মান নির্ণয় করতে হবে। তো আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান আমরা কি জানি 1/r × L/A। তাহলে এখানে সব কটার মান কিন্তু দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, সেই মানটা প্রশ্নানুসারে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে কাপ্পার মান পেয়ে গেলাম, আর কাপ্পার একক কী হয় ওহম ইনভার্স সেমি ইনভার্স পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপর মোলার পরিবাহিতা যে ডেল্টা এম সমান আমরা কি জানি কাপ্পা × 1000/m। এখানে এম বলতে আমাদের দেওয়া আছে মোলার যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে 0.4, ঠিক আছে, আর কাপ্পার মান তো আমরা বের করলাম, ফলে এটা গুণ করলে যে পরিমাণ আসবে সেটাই হয়ে যাবে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, এটাই হয়ে যাবে মোলার পরিবাহিতার একক এবং তার মান। এরপর আমরা অথবাতে আসছি। দেখো অথবায় দেখো তোমাদের একেরটা দেওয়া আছে কি অথবা 1, দেখো এখানে উষ্ণতা 18 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেওয়া আছে। তো 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এখানে প্রত্যেকটার মান কিন্তু দেওয়া আছে। এরপর আমাদের বের করতে বলেছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে তোমার ডেল জিরোর মান অসীম লঘুতায় বের করতে বলেছে। তাহলে এটা বের করার সুবিধা, কোনো বড় ব্যাপার না, কারণ আমরা এইটা আগের দেখবে তোমরা যে ছায়া টেস্ট পেপার হয়েছিল সেখানে কিন্তু একবার হয়েছে এটা,
যাই হোক, না হলেও দেখে নেবে। এইখানে দেখো, এইটাকে যদি ভাঙি আমরা আয়নে ভাঙলে কি আসে, অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস। তাহলে এই অ্যামোনিয়াম প্লাসের তো ডাইরেক্ট আমরা বের করতে পারবো না, কারো সাপেক্ষে করতে হবে, তাই আমরা কি ক্লোরিন যোগ করে দিচ্ছি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে গেল। আর এখানে OH এর সাথে Na প্লাস যোগ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে NaOH হয়ে গেল। এগুলোর মান কিন্তু দেওয়া আছে। আর এখানে দেখো ক্লোরিন আর হচ্ছে তোমার হচ্ছে Na প্লাস দুটো আলাদা করে যোগ করেছি, তাহলে এই দুটোকে কাটানোর জন্য আমরা বিয়োগ করে দিয়েছি একই পরিমাণ আয়নের যে তোমার ডেল। নেওয়ার পর দেখবে এই দুটোকে যদি আমরা আবার যোগ করে দিই তখন NaCl পেয়ে গেলাম। তাহলে NaCl এর মান, NaOH মান, অ্যামোনিয়াম ক্লোরাইডের মান কিন্তু দেওয়া আছে, সেই মানগুলো বসিয়ে করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। দুইয়ের দিকে প্রশ্নটা দেখো, জিঙ্ক 2+ থেকে দুটো ইলেকট্রনই হয়ে জিঙ্ক Zn হলো, এখানে E0 মানটা দেওয়া আছে। Fe2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Fe হলো, এখানে E0 মান দেওয়া আছে। তো এখানে বলেছে এই যে রিঅ্যাকশান, সেই রিঅ্যাকশানের সর্বনিম্ন কত বিভব প্রয়োজন। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা এই যে দুটো যে সমীকরণ দেওয়া আছে এগুলোকে অর্ধসেল রিঅ্যাকশান, সেই অর্ধসেল রিঅ্যাকশানগুলোকে আমরা আগে ভালো করে সাজিয়ে নেব প্রয়োজন মতো এই রিঅ্যাকশানকে করার জন্য। তাহলে এখানে কি হচ্ছে, Fe থেকে Fe2+, তাহলে আমরা Fe2+ থেকে Fe করলে আমাদের এখানে হবে না, এখানে কি করতে হবে, Fe থেকে Fe2+ আর দুটো ইলেকট্রন, তারপরে আমরা এখান থেকে Zn2+ থেকে Zn করে দেবো, করে দিলে যেটা উত্তর আসবে দেখবে এইখানে Zn2+ থেকে Zn আসছে মানে কি, এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে। কিন্তু Fe থেকে Fe2+ করছি আর এখানে দেওয়া আছে Fe2+ থেকে Fe, তো এর যে চিহ্ন, এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়, প্লাস হয়ে যায়। ফলে আমরা দেখবে কাটাকাটি করার পর রিঅ্যাকশানটাই চলে আসে, ফলে এদের যে সর্বনিম্ন বিভব E0 সেই মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি -32 ভোল্ট। পরের প্রশ্নটা দেখো, যে ডি এর দাগের একেরটা কি, যে অকেজো যে কিডনি, সেই কিডনি যুক্ত যদি কোনো অসুস্থ ব্যক্তি বা রোগী থাকে তাদের ঝিল্লি বিশ্লেষণে রাখা হয় কেন, এবং তাদের ব্যাখ্যা করতে বলেছে। আর ক্লোডিওন কি সেটা তোমাদের করতে বলেছে। দেখো, আমাদের দেহে যে কিডনি কিন্তু রক্তের পরিশোধন ঘটাতে সাহায্য করে। তো আমাদের দেহের কিডনি একটি অর্ধবেদ্য ঝিল্লির কাজ করে এবং এর মাধ্যমে রক্তে যে সকল দূষিত পদার্থ থাকে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অক্সালেট ইত্যাদি, এগুলো কিন্তু মূত্রের সঙ্গে অপসারিত হয় এবং মূত্র একটি প্রকৃত দ্রবণ এবং রক্ত একটি ক্লোরীয় দ্রবণ। তো কিডনির কাজ ব্যাহত হলে এই বজ্র পদার্থগুলো রক্তের সঙ্গে মিশে থাকে এবং রক্তে এর পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, ফলে রক্তের ঘনত্ব বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়, তাতে কিন্তু রোগীর মৃত্যু ঘটতে পারে। এই কারণেই কিন্তু যে কিডনিজনিত অসুস্থ রোগীদের ক্ষেত্রে রক্তকে দেহের বাইরে এনে ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে দূষিত পদার্থগুলোকে সাময়িকভাবে মুক্ত করা এবং শুদ্ধ যে রক্ত, সেই শুদ্ধ রক্তকে শরীরে ফিরিয়ে দেওয়া, এই যে পুরো প্রসেস ঝিল্লি বিশ্লেষণে, সেটাকে ডায়ালিসিস বলা হয়। ক্লিয়ার? দেখো এইখানে অথবা একেরটা দেখো, KCl অপেক্ষা Al2SO4 অধিকতর কার্যকরী তঞ্চক পদার্থ কেন? এর কারণটা কি, ধনাত্মক বা ঋণাত্মক আয়নের যে আধান, ঠিক আছে, ধনাত্মক বা ঋণাত্মক আয়নের আধান বেশি হলে তার তঞ্চন ক্ষমতা বেশি হয় এবং আধানযুক্ত ক্লোরাইড কণা তার আধানের প্রকৃতি অনুসারে তড়িৎ বিশ্লেষণের বিপরীত আধান, অর্থাৎ পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে, দ্বারা তঞ্চিত হয়। যে তড়িৎ বিশ্লেষণের আয়নের আধানের পরিমাণ বেশি হবে তার তঞ্চন ক্ষমতা বেশি। ফলে KClকে যদি আমরা দেখি ভেঙে K+Cl- হয়, আর Al2SO4 কে যদি ভাঙি 2Al3+ আর 3SO4 2- হয়। তাহলে Al2SO4 এর পজিটিভ এবং নেগেটিভ দুই আধানের পরিমাণটা বেশি KCl এর থেকে,
KCl এর যে পজিটিভ বা নেগেটিভ আধান আছে তার থেকে বেশি হচ্ছে, ফলে আমরা Al2SO4 এর হোল 3 অ্যালুমিনিয়াম সালফাইডের যে তোমার কার্যকারিতা, তঞ্চনের কার্যকারিতা সেটা কিন্তু অনেক বেশি, তাই কিন্তু এটাকে আমরা অধিকতর কার্যকরী তঞ্চক পদার্থ হিসেবে ব্যবহার করব। দুই একটা দেখো, স্টার্চের স্বর্ণ সংখ্যা 20 বলতে কি বোঝায়। দেখো, স্বর্ণ সংখ্যার যে সংজ্ঞা রয়েছে সেইখান থেকে আমরা লিখতে পারি যে 10 সিসি প্রমাণ গোল্ড সলে, যেখানে হচ্ছে 0.053 থেকে 0.0058% 1 সিসি 10% NaCl দ্রবণ যোগ করে দ্রবণের বর্ণ লাল থেকে নীল পরিবর্তনকে প্রতিরোধ করার জন্য যে পরিমাণটা লাগে সেটাই তার স্বর্ণ সংখ্যা। তাহলে এখানে স্টার্চের ক্ষেত্রে 20 বলতে এখানে 20 মিলিগ্রাম স্টার্চ মিশ্রণ করতে হয় ওই যে বর্ণ লাল থেকে নীল হতে পরিবর্তন করাতে, তাই এখানে স্টার্চের স্বর্ণ সংখ্যা 20। এর দাগে দেখো এক একটা কী দেওয়া আছে, একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। দেখাও যে একটি প্রথম বিক্রিয়ার 99.9% সম্পূর্ণ হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার অর্ধায়ু 10 গুণ হবে, কেন? দেখো, এটা আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পূর্বের ভিডিও যে ছায়া টেস্ট পেপার সেট 2 কোশ্চেন নাম্বার 2 এর D1 এটা কিন্তু দেওয়া আছে। যদি তোমরা খুঁজে না পাও তাহলে ডিসক্রিপশন বক্সে যাবে, গিয়ে এইচএস টেস্ট পেপারের যে প্লে লিস্টটা দেওয়া আছে সেই প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু সমস্ত প্লে লিস্টগুলো, ওই যে ভিডিওগুলো টেস্ট পেপারের সব কিন্তু পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা ওটা সংগ্রহ করতে পারবে। ওকে, এফের দাগের এক একটা দেখো যে ব্রোমোমিথেন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে কি ঘটে এবং বিক্রিয়ায় ক্রিয়া কৌশলটা কি। এখানে ব্রোমোমিথেনকে যদি আমরা জলীয় NaOH দ্বারা বিক্রিয়া ঘটাই তাহলে মিথানল উৎপন্ন হবে আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। এখানে কিন্তু বিক্রিয়ার ক্ষেত্রে OH হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে 1 ডিগ্রি যেহেতু হ্যালোঅ্যালকেন, তাহলে এটার ক্ষেত্রে SN2 বিক্রিয়া কৌশলে বিক্রিয়াটি ঘটে। সেই SN2 বিক্রিয়া কিভাবে ঘটছে তার ট্রানজিশন স্টেট সহ কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি, দেখবে, যদি সম্ভব হয় পিডিএফটা ডাউনলোড করে নেবে। ওকে, তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, ক্লোরোবেঞ্জিনের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় H2SO4 মিশ্রণের বিক্রিয়া যদি ঘটানো হয় তাহলে কি হয়। তো মিক্স অ্যাসিড, এটাকে আমরা কি বলে থাকি, মিক্স অ্যাসিড, ঠিক আছে। সেই মিক্স অ্যাসিডকে ক্লোরোবেঞ্জিনে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে দুটো প্রোডাক্ট আমরা পাই, একটা হচ্ছে অর্থোনাইট্রো ক্লোরোবেঞ্জিন আর হচ্ছে প্যারানাইট্রো ক্লোরোবেঞ্জিন, দুটো প্রোডাক্ট কিন্তু পাবো। এদের পার্সেন্টেজ অল্প বিস্তর পার্থক্য হবে। পরবর্তী জি এর এক একটা দেখো, এখানে ইথার দেওয়া আছে, ইথাইল ইথার, তো তার সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের যদি আমরা বিক্রিয়া ঘটাই অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে A আর B উৎপন্ন হবে। তো এখানে আমরা বিক্রিয়া যদি ঘটাই তাহলে দেখব এখানে যে অ্যাসিটাইল ক্লোরাইডের ক্লোরিন আর এইখানে ইথারের একটা হচ্ছে ইথাইল গ্রুপ পরস্পর যুক্ত হয়ে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হয়, আর বাকি এই অংশটা পরস্পর যুক্ত হয়ে এস্টার উৎপন্ন হয়, ইথাইল অ্যাসিডের উৎপন্ন হয়, এটা এস্টার হয়ে যায় আর এটা হ্যালোঅ্যালকেন হয়ে যায়। ঠিক আছে, আশা করি জিনিসগুলো বোঝা গেল। লাল কালি দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের যেন মেকানিজমটা বুঝতে পারো। এরপর দেখো একটা গ্রিনার রিয়েজেন্ট দেওয়া আছে, তার সাথে তোমরা এই বিক্রিয়া ঘটলে শুষ্ক ইথারের উপস্থিতিতে একটা সি উৎপন্ন হবে। কি উৎপন্ন হয় দেখো, এখানে গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা এই যে ইথারটা দেওয়া আছে সাইক্লিক ইথার, তার যদি বিক্রিয়া ঘটায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট যেটা হয় এই যে বেঞ্জিন রিং, সেই বেঞ্জিন রিং একটা যে কোনো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায় আর MgBr এই O এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই মেকানিজমটা তোমরা দেখবে যে যুক্ত হওয়ার মেকানিজমটা দেখো, এটা মাইনাস হয়ে যায় আর এখানে তোমার MgBr যুক্ত হওয়ার জন্য পজিটিভ হয়ে যায় অক্সিজেনের ওপর, ফলে এটা অ্যাটাক যখন করবে ওইখান থেকে এটা খুলে যায়, ফলে খুলে গেলে এখানে বেঞ্জিন রিংয়ের সঙ্গে CH2 ও MgBr উৎপন্ন হয়। তাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি অ্যাসিডিক মিডিয়ামে তাহলে কিন্তু এই অংশ থেকে আমরা কিন্তু অ্যালকোহল পাবো আর হচ্ছে MgOH এর Br এটা কিন্তু আমরা সাইড প্রোডাক্ট হিসেবে পাই।
ক্লিয়ার হলো? তারপরের প্রশ্নটা দেখো, তারপর এখানে একটা রূপান্তর দিয়ে দেওয়া আছে যে অ্যানিসোলকে আমরা সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে টার্সারি বিউটাইল অ্যালকোহলের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে। এইখানে এই বিক্রিয়াটা কিন্তু বার্চ রিঅ্যাকশান বা বার্চ রিডাকশান বলতে পারি, ঠিক আছে। তো বার্চ রিডাকশানের এখানে যে বেনজিন রিং, সেই বেনজিন রিংয়ে কিন্তু রিডাকশানটা ঘটে। তো বেনজিন রিংয়ের রিডাকশান দুই প্রকারভাবে ঘটবে। তো এইখানে আমাদের দেখতে হবে, দেখো যদি বার্চ রিডাকশান করি তাহলে বেনজিন রিংয়ের ডবল বন্ডের পজিশন দেখো দুটো আলাদা, ঠিক আছে। এবারে এখানে যে গ্রুপটা যুক্ত আছে আর গ্রুপ, সেই গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা হয়, আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা হবে। তাহলে এখানে OCH3 এটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফলে এদের ক্ষেত্রে কিন্তু আমরা ডি প্রোডাক্ট হিসেবে এটা পাই। ক্লিয়ার? চারেরটা দেখো যে এখানে বেনজাইল যে ক্লোরাইড তার সাথে হচ্ছে ফেনলের বিক্রিয়া জলীয় NaOH এর উপস্থিতিতে, যদি জলীয় NaOH এর উপস্থিতিতে আমরা বেনজাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই তাহলে এখানে বেনজাইল ক্লোরাইডের ক্লোরিন আর হচ্ছে তোমার ফেনলের হচ্ছে এই যুক্ত হয়ে কিন্তু HCl নির্গত হয়, আর এরা পরস্পর কিন্তু যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে ফিনাইল বেনজয়েট কিন্তু ফরমেশন করে। পাঁচেরটা দেখো যে সোডিয়াম বেনজিন সালফোনেটকে যদি আমরা NaOH এর সহযোগে গলন ঘটাই সেই ক্ষেত্রে দেখব আমরা সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে? সোডিয়াম ফেনক্সাইড। অথবাটা দেখো, অথবা একটা পদার্থ বিক্রিয়ার কৌশল লিখো। কৌশলটা কি আমাদের লিখতে হবে, বিক্রিয়া দেওয়া আছে। তাহলে কৌশলটা প্রথমে H+ যদি দিই তাহলে এইখানে OH এর সাথে H+ যুক্ত হয় এবং OH+ হয়ে যায় এবং এখান থেকে জল কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। জল বেরিয়ে গেলে একটা কী হবে, ক্যাটায়ন ফর্মেশন করবে। সেই ক্যাটায়ন ফর্মেশন করার পর এইখানে হাইড্রোজেন কিন্তু উঠে বেরিয়ে গিয়ে এখানে ডবল বন্ড হয়ে যায়, তো ইথিলিন উৎপন্ন হয়। এই যে পুরো প্রসেস এটা কিন্তু UR প্রসেস, অর্থাৎ এখানে এলিমিনেশন ঘটছে কিন্তু দুটো স্টেপে ঘটছে, তাই এটা UR প্রসেস হিসেবে আমরা বলবো। তারপরে দ্বিতীয়টা দেখো, একটি রাসায়নিক পরীক্ষার সাহায্যে যে নিচের দুটি সমবায় যৌগকে কিভাবে পার্থক্য করবে, ঠিক আছে। তো এদের পার্থক্য করতে গেলে আমরা দেখো এইখানে ডাইরেক্ট OH কিন্তু বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, আর এখানে কিন্তু ইনডাইরেক্টলি যুক্ত আছে, অর্থাৎ মাঝে একটা CH2 গ্রুপ আছে, একটা কার্বন আছে। ফলে এদের দুজনকেই যদি আমরা যে K2Cr2O7 দ্বারা অক্সিডেশন ঘটাই তাহলে কিন্তু এইখানে কিন্তু ওই বেনজিন রিংয়ের সঙ্গে ডাইরেক্ট যে ও যুক্ত হয়ে যায়, আর এইখানে কিন্তু একটা অ্যালডিহাইড ফর্মেশন করবে। তো যেটা অ্যালডিহাইড ফর্মেশন করলো সেটাই কিন্তু টলেন্স রিয়েজেন্ট যদি দিই তাহলে পজিটিভ টেস্ট দেবে, অর্থাৎ সিলভার যে মিরর দেয়, কিন্তু এর ক্ষেত্রে অ্যালডিহাইড গ্রুপ নেই, ফলে এদের ক্ষেত্রে কোনো রোগ বিক্রিয়া হবে না। এইভাবে কিন্তু আমরা পার্থক্য করতে পারি। এইচের একটা কীভাবে পরিবর্তন করবে, অ্যাসিটালডিহাইড থেকে তোমার হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড একটা উৎপন্ন করেছে। তো কিভাবে দেখো, এখানে যদি আমরা অ্যালডিহাইড দুই অণু যদি যুক্ত হয় NaOH এর উপস্থিতিতে, তারা প্রথমে কি হবে, প্রথমেই দেখো এখানে OH যুক্ত হয় আর অ্যালডিহাইড মানে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে, ফলে এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল সেটা OH হয়ে যায়, ঠিক আছে। এরপর যদি জলটা বেরিয়ে যায়, জলটা বেরিয়ে গেলে আলফা বিটা আনস্যাচুরেটেড যৌগ উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হবে। যে এই পুরো যে বিক্রিয়া আমরা যেভাবে পরিবর্তন করলাম এটাকে ক্লেজিয়ান স্মিথ রিঅ্যাকশন বলা হয়। নামগুলো কেন দিচ্ছি তোমাদের মনে রাখার জন্য। এই পুরো বিক্রিয়াটাকে আমরা কি বলবো, ক্লেজিয়ান স্মিথ বিক্রিয়া, ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেওয়া আছে দেখো, এখানে C6H14 আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ একে আম্লিক আর্দ্র বিশ্লেষণ করালে এক অণু এ থেকে এক অণু ইথানল ও দুই অণু ইথানল উৎপন্ন হয়। একে শনাক্তকরণ করো এবং একে কিভাবে প্রস্তুত করবে তা লিখো। এই যৌগটা দেখো, এই যৌগটা হয়ে যাবে 1,1-ডাইইথাইইথক্সি ইথেন, এবং এর প্রস্তুতি করার জন্য ইথানেল আর ইথানেল এক অণু আর ইথানল দুই অণু নিয়ে যদি শুষ্ক HCl এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু আমরা 1,1-ডাইইথাইইথক্সি ইথেন কিন্তু পেয়ে যাব। এর পরের প্রশ্নটা দেখো, নিচের যৌগগুলিকে তাদের ক্ষারকত্বের নিম্নক্রম অনুসারে সাজাও। এখানে দেওয়া আছে বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত তোমার অ্যামিন গ্রুপ আছে,
আর একটা আছে প্রাইমারি অ্যামিন রয়েছে অ্যালিফেটিক অ্যামিন, ঠিক আছে। তো এদের আমরা যদি যে ক্রম অনুসারে দেখি, ক্ষারকত্বের ক্রম অনুসারে, তাহলে আমরা সেটা কিভাবে করব। দেখো ক্ষারকত্বের যে ক্রম অনুসারে যদি আলোচনা করি, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এন পরমাণুর উপর যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেই ইলেকট্রন জোড়ের প্রবণতার উপর নির্ভর করে কিন্তু যৌগগুলিকে আমরা তাদের ক্ষারকত্ব অনুসারে সাজাবো। অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের প্রবণতা মানে দান করার প্রবণতা যার বেশি, তার ক্ষারকত্ব বেশি। তো এখানে তোমরা দেখবে যে অ্যালিফেটিক যে অ্যামিনটা রয়েছে, সেই অ্যালিফেটিক অ্যামিনে কিন্তু নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটিটাকে কী করছে, রিচ করে দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি দান করছে এই অ্যালিফেটিক তোমার অ্যালকিল গ্রুপগুলো। ফলে একটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, ফলে এখানে নাইট্রোজেনের ওপর ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছে, ফলে এই লোন পেয়ারের দান করার প্রবণতা অনেক বেশি, ফলে এটা সর্বোচ্চ ক্ষারধর্মী হবে। তারপর দেখবে বেনজিন রিংয়ের সঙ্গে যে অ্যামিনগুলো যুক্ত আছে, যে প্রায় সবকটা অ্যামিনই এই যে লোন পেয়ারটা কিন্তু বেনজিন রিংয়ের সঙ্গে কনজুগেশন করে। বেনজিন রিংয়ের সঙ্গে যখন কনজুগেশন করবে, তখন কিন্তু এই বেনজিন বলয়ের মধ্যেই কিন্তু ওই লোন পেয়ারটা সংযুক্ত হয়ে যায়, ফলে লোন পেয়ার দান করার প্রবণতাটা কমে যায়। তো এখানে এদের লোন পেয়ার দান করার প্রবণতা যে ক্রমশ আরও কমে যাবে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি উপস্থিত থাকে। NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা হচ্ছে রেজোনেন্স আর হচ্ছে মাইনাস আই এফেক্টের দ্বারা এই বেনজিন বলে ইলেকট্রনের ঘাটতি ঘটায়, ফলে এই যে লোন পেয়ার নাইট্রোজেনের তা কিন্তু বেশি পরিমাণ কনজুগেশন হয়ে এই বেনজিনের সঙ্গে ইনভলভ হয়ে যায়, ফলে লোন পেয়ারটা দান করার প্রবণতা একদমই থাকে না, ঠিক আছে। মেটা পজিশনের ক্ষেত্রে কী হয়, মেটা পজিশনের ক্ষেত্রে একটু কম হবে, প্যারা পজিশনে বেশি হয়, আর হচ্ছে তোমার শুধু অ্যামিনের ক্ষেত্রে তুলনামূলক এদের দুজনের থেকে বেশি হয়। তাহলে এদের যদি আমরা অর্ডারটা দেখি, তোমাদের এখানে পুরো সব কথাগুলো লিখে আছে, PDF দেওয়া থাকবে, সেইখান থেকে তোমরা ক্লাস শেষে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো এদের যদি অর্ডার দেখি, অ্যালিফেটিক অ্যামিনটা বেশি হবে, তারপরে হচ্ছে অ্যানিলিন, তারপরে হচ্ছে প্যারা নাইট্রো অ্যানিলিন, তারপরে মেটা নাইট্রো অ্যানিলিন, এটা হচ্ছে তাদের। নিচের বিক্রিয়াটির জন্য তীর চিহ্ন যুক্ত সমীকরণ লিখো এবং অ্যানিলিনকে গ্লিসারল অ্যাসিটিক অ্যাসিড সহযোগে রিফ্লাক্স করা হলো, তাতে কি হবে। দেখো অ্যানিলিন এবং গ্লিসারল অ্যাসিটিক অ্যাসিড রিফ্লাক্স করলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়, অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা একটু দেখে নেবে ভালো করে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় পোজ করে ভিডিওটাকে আবার রিভার্সে নিয়ে গিয়ে দেখে নেবে। অথবা একটা দেখো নিচের বিক্রিয়াগুলিকে জৈব বিক্রিয়াজাতগুলি লিখো। তো একটা দেওয়া আছে, যেটা আছে তাতে হচ্ছে লঘু HCl জলীয় NaNO2 দিয়েছি, ফলে এখানে আমাদের উৎপন্ন হবে N-মিথাইল N-নাইট্রোসো অ্যানিলিন, ঠিক আছে, N-মিথাইল N-নাইট্রোসো অ্যানিলিন। এইগুলো জিনিসটা একটু ভালো করে দেখে রাখবে। তারপর হচ্ছে বেঞ্জালডিহাইড অ্যানিলিনের মধ্যে বিক্রিয়া করলে কি হয়, বেঞ্জালডিন অ্যানিলিন উৎপন্ন হয়। তারপরে এখানে ক্লোরোফর্মের সঙ্গে অ্যানিলিন এবং ইথানলীয় KOH হিট দিলে এখানে ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। যদি আমরা যে নাইট্রোবেনজিনে যে SnHCl গাঢ় আর তাপ আর হচ্ছে NaOH দিই, তাহলে কিন্তু অ্যানিলিন উৎপন্ন হবে। তারপরে পাঁচেরটা দেখো, এখানে যদি আমরা জলীয় NaNO2 আর হচ্ছে কপারগুলো দিই, তাহলে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। নাইট্রোবেনজিন উৎপন্ন করা একটা প্রসেস, ঠিক আছে, এটা ডাইজোনিয়াম লবণ হিসেবে উৎপন্ন হয়। তারপরেরটা হচ্ছে 6 নাম্বারটা দেখো, যদি আমরা সায়ানাইড যৌগকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডাকশান করি, তাহলে কিন্তু আমরা প্রাইমারি অ্যামিন পাবো, ঠিক আছে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, ঠিক আছে, ভিডিওটাকে পোজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমাদের বাকি থাকা যে 3 দাগ আর পার্ট বি এর যে MCQ, সেটা পরের পর্বে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা না হলে অনেকটাই লেন্দি হয়ে যায়। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ওকে।